প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করছি এম.এ. জলিলের লেখা বই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এর দ্বিতীয় পর্ব। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের দ্বিতীয় পর্ব। সশস্ত্র গণবিস্ফোরণ। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের যেমন উৎসাহিত করেছিল, তেমনি পাকিস্তানি শাসক শোষক গোষ্ঠীকে করে তুলেছিল ভীত সন্ত্রস্ত। পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি এবং পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে পূর্ব এবং পশ্চিম উভয় অঞ্চলের জনগণই যে স্পষ্ট রায়টি দিয়েছিল, তা ছিল আর এক রাষ্ট্র নয়, আমরা দুটি ভিন্ন রাষ্ট্র। আমাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাদ এবং চাহিদা ভিন্নতর। উভয় দেশের জনগণের রায়ই যেন দুই দেশের জন্য দুটি ভিন্ন পতাকা রচনার সিদ্ধান্ত দিয়ে দিল। আর তাই তো মিস্টার ভুট্টো পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে যোগদান করতে সরাসরি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। শুধু কেবল তাই নয়, তার পিপলস পার্টির কোনো সদস্য যদি সেই সংসদ অধিবেশনে যোগদানের লক্ষ্যে ঢাকায় আসে, তাহলে সে সকল সংসদ সদস্যদের পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি প্রদান করলেন। এদিকে তৎকালীন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বারবার সংসদ অধিবেশনের বৈঠক আহ্বান করেও অধিবেশন বসাতে ব্যর্থতার পরিচয় দিলেন। বেশ কয়েকবার বৈঠকের তারিখ পরিবর্তন করা সত্ত্বেও সংসদ অধিবেশন হলো না। ঢাকা থেকে লাহোর গমনের এক পর্যায়ে জেনারেল ইয়াহিয়া খান ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে বিজয়ী নেতা শেখ মুজিবুরের সঙ্গে করমর্দন করতে করতেই শেখ মুজিবকে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করে ফেলেছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো ৭০-এর ডিসেম্বরেই, কিন্তু এদিকে ফেব্রুয়ারি মাস অতিবাহিত হয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে। মার্চের নির্ধারিত সংসদ অধিবেশন বসল না। ঢাকা সহ সমগ্র পূর্ব পাকিস্তানে চরম উত্তেজনা বৃদ্ধি পেল। ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শিল্প কারখানায় বাঙালি বিহারি সংঘর্ষের সূত্রপাত দেখা দিল। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় গোটা জাতি হয়ে উঠল বলিষ্ঠতর এবং প্রচণ্ডভাবে উদ্দীপ্ত। শেখ মুজিবের জনপ্রিয়তার ছাপ দেশের আনাচে কানাচে আকাশে বাতাসে বিদ্যমান হয়ে উঠল। সর্বস্তরের জনগণের মুখে মুখে উচ্চারিত হতে লাগলো একটি প্রিয় নাম, মুজিব। বাউলের একতারায় শুনেছি তার নাম, মাঝির গাওয়া ভাটিয়ালিতে শুনেছি তার নাম, বস্তা টানা কুলি মজুরের কণ্ঠে শুনেছি তার নাম, কিষানের ভাওয়াইয়ায় ফুটে উঠেছে তার নাম। সে কি আলোড়ন সারা দেশব্যাপী, সে কি হিন্দল! এ যেন ছিল মহাসাগরেরই উত্থানের মতো দিকে দিকে ভরপুর সে। এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানটি যেন তৎকালীন বাস্তবতার সাথে অঙ্গীভূত হয়ে পড়ল। মুজিব জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এবং একমাত্র প্রতীকে পরিণত হলেন। এই প্রতীকটি বাঙালির সশস্ত্র গণবিস্ফোরণের প্রথম উপাদান হিসেবে পরিণত হয়ে গেল। মুজিবের কণ্ঠই তখন যে কোনো সশস্ত্র শক্তির তুলনায় অধিকতর শক্তিশালী হয়ে দাঁড়ালো। তার নির্দেশে জাতি তখন যে কোনো শক্তির মোকাবেলা করার মতো মানসিকতা অর্জন করল। এখানেই মুজিবের নেতৃত্বে পরিচালিত গণ আন্দোলনের চরম সার্থকতা। একটি কণ্ঠই যখন সমগ্র জাতিকে সশস্ত্র রূপে সজ্জিত হওয়ার সাহস যোগায়, সে জাতিকে পরাভূত করার শক্তি তখন আর কারো থাকে না। ১৯৭১ সনের ৭ই মার্চ ঢাকা রেসকোর্সে দেশ ও জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান সেই জাদুকরী কণ্ঠে যে ভাষণ প্রচারিত হলো, তার মধ্য দিয়েই মূলত পূর্ব পাকিস্তানের সমাধি রচনা এবং আজকের স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন ঘোষিত হয়ে যায়। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। উপরিউক্ত বক্তব্যের মধ্য দিয়ে বস্তুতপক্ষে বাঙালিদের জন্য স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে। আমি যদি বলি, উপরোক্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়েই শেখ মুজিব একজন জাতীয়তাবাদী নেতার আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের চূড়ান্ত স্বরূপ ঘোষণা করে দিয়ে তার শেষ দায়িত্ব সার্থকভাবেই সমাপ্ত করেছেন, তাহলে মোটেও ভুল হবে না। বস্তুত তাই একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতার চরম পাওয়াই হচ্ছে তার জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতা দিয়ে সজ্জিত করা। সেদিক থেকে মুজিব অনেকাংশেই সফল।
তবে এখানেই আরেকটি প্রশ্ন জাগে, জাতির জন্য স্বাধীনতা অর্জনই যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ৭ই মার্চের অমন জ্বালাময়ী বক্তব্য প্রদানের পরে তিনি কি করে শত্রুপক্ষের সাথে বৈঠকে বসার আশা পোষণ করেছিলেন? পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সামরিক সরকার প্রধান ইয়াহিয়া খানের সঙ্গে স্বাধীনতা ঘোষণার পরে পুনরায় শেখ মুজিব কেন বৈঠকে বসতে চেয়েছিলেন? স্বাধীনতা যুদ্ধ ঘোষণাকারী শেখ মুজিবের কী ধরনের প্রত্যাশা ছিল জেনারেল ইয়াহিয়া খানের কাছ থেকে? যার যা আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদান করার পরে কোন ভরসায় জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আপোষ রফার আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিলেন? তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি? তিনি কি চেয়েছিলেন পাকিস্তানি প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতার মসনদে পৌঁছাতে? জাতিকে চূড়ান্ত ত্যাগের জন্য নির্দেশ দিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্যাগের প্রস্তুতি না নিয়ে ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত কেনই বা শত্রুপক্ষের সঙ্গে বৈঠকের চিন্তায় মগ্ন ছিলেন? এখানেই খুঁজতে হবে মুজিবের নেতৃত্বের ব্যর্থতার কারণ। তার নেতৃত্বের সংকট স্পষ্টভাবেই প্রতিভাত হয়ে উঠেছে এখানে। একটি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ই হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, এবং তেমন একটি ঐতিহাসিক পর্বে নেতৃত্বদানের লোভ এবং মোহ থাকলেই নেতা হওয়া যায় না। শ্রেণীগত দুর্বল চরিত্রের কারণে শেখ মুজিবের মধ্যকার দোদুল্যমানতা এবং সংশয়ই তাকে সব বিরোধী ভূমিকায় লিপ্ত করেছে। তাই স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম এ ধরনের মন্তব্য করতে যেমন তার বাধেনি, তেমনি বাধেনি মুক্তির সংগ্রাম ঘোষণা করার পরেও শত্রুপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য অপেক্ষা করতে। দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পক্ষেই ছিল। তাই তখনকার ছাত্র নেতৃত্বের চাপেই শেখ মুজিব ৭ই মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি একবার প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? শেখ মুজিব তার নেতৃত্বের অসহায় এবং করুণ অবস্থায় ফুটিয়ে তুলেছিলেন তার উপরোক্তি মন্তব্যের মধ্য দিয়ে। তবে সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং জেনারেল ইয়াহিয়া খান এই দুয়ের মাঝখানে আর যে ঘটনাটি বিদ্যমান ছিল তা হল বাঙালি জনগণের স্বাধীনতার পক্ষে সচেতনতা। শেখ মুজিব একদিকে ছাত্র নেতৃত্বের কাছে নতি স্বীকার করে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছেন, ঠিক তেমনি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে চেষ্টা করেছিলেন পাকিস্তানকে রক্ষা করতে। শেখ মুজিবের এই সব বিরোধী ভূমিকার জন্য ইতিহাস একদিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করালে তাতে বিস্ময়ের কিছু থাকবে না। তবে শেখ মুজিবের এই সব বিরোধী ভূমিকার জন্য জনগণের যুদ্ধ থেমে থাকেনি। ১৯৭১ সনের সেই ভয়াল ২৫শে মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর হিংস্র বর্বরদের মতন নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিরোধের বারুদ জ্বলে উঠেছিল। সে অবস্থায় নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র রূপ ধারণ করতে সময় লাগেনি। মৌমাছির চাকে ঢিল ছুটতেই যেমন আক্রমণকারী নিজেই অকস্মাৎ আক্রান্ত হয়ে পড়ে, ঠিক তেমনি সেদিন ঘটেছিল পাকিস্তান হানাদার বাহিনীর ভাগ্যে। গণ আন্দোলন অবশেষে রূপান্তরিত হল সশস্ত্র গণবিস্ফোরণে। তবে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতি বাঙালিদের জন্য ছিল দুর্ভাগ্য এবং ব্যক্তি মুজিবের জন্য ছিল রাজনৈতিক বিপর্যয়। নেতৃত্বহীন অবস্থায় একটি জাতির সশস্ত্র গণবিস্ফোরণ যেমন হতে পারে আত্মবিধ্বংসী, তেমনি তা হতে পারে নিদারুণ বিপজ্জনক। কিন্তু ১৯৭১ সনের সশস্ত্র গণবিস্ফোরণ শেষ পর্যন্ত যে একটি সফল মুক্তিযুদ্ধের রূপ নিতে সক্ষম হয়েছিল তার কৃতিত্ব কোনো একক নেতৃত্বের নয়, সমগ্র সংগ্রামী জনগোষ্ঠীই সেই কৃতিত্বের দাবিদার। জনগণের সশস্ত্র বিস্ফোরণই প্রয়োজনের তাগিদে বিকল্প নেতৃত্ব জন্ম দিয়েছে। সশস্ত্র গণবিস্ফোরণ যুগে যুগে এভাবেই নতুন নেতৃত্বের জন্ম দিয়ে থাকে। শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ইদানিং প্রচণ্ড বাকবিতণ্ডা হচ্ছে। বাকবিতণ্ডার কারণও রয়েছে প্রচুর। একটি নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণকে যে যার মতো পুঁজি করার চেষ্টা চালাচ্ছে। এই সশস্ত্র গণবিস্ফোরণটি যে মুক্তিযুদ্ধের রূপ নেবে সে ধারণা আওয়ামী লীগ নেতৃত্ব সহ অনেকেরই ছিল না।
25শে মার্চ রাতে পাক হানাদার বাহিনীও ওই রকম বর্বর হামলা পরিচালনা করবে তেমন ধারণাও আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে ছিল না। আওয়ামী লীগ নেতৃত্বের কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তাদের মনে ছিল কেবল ক্ষমতা দখলের রঙিন স্বপ্ন ও প্রত্যাশা। তারা যখন নির্দ্বিধায় মন্তব্য করেন যে পাক সেনাবাহিনীর আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত, এ ধরনের মন্তব্যই কি প্রমাণ করে না যে তাদের মধ্যে যুদ্ধ চেতনা ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত? আওয়ামী লীগের বেশ উচ্চস্থানীয় নেতৃবৃন্দের মন্তব্য পর্যালোচনা করে দেখলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধোত্তরকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনেকের সঙ্গেই আমার কথাবার্তা হয়েছে। 25শে মার্চ রাতের কথা স্মরণ করে অধিকাংশ নেতৃবৃন্দই শিউরে উঠে জবাব দিয়েছেন যে তাদের নাকি কল্পনায়ও ছিল না পাকিস্তান আলোচনার পথ ত্যাগ করে আক্রমণ করবে। অনেকে মার্শাল ল জারি হতে পারে পর্যন্ত ধারণা করেছেন। তবে আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দের ভাষায় তারা কল্পনাও করতে পারেননি পাকিস্তান সেনাবাহিনী অমন বর্বরভাবে আক্রমণ করবে। উপরিউক্ত মন্তব্য থেকে এটা অতি পরিষ্কার যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের চেতনায় মুক্তিযুদ্ধের ধ্যান ধারণার কোনো অবস্থানই ছিল না। মুক্তিযুদ্ধের বিদ্যমান ধ্যান ধারণার অধিকারী হলে এ সকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পর থেকেই সতর্ক হয়ে যেতেন এবং যুদ্ধের জন্য নিদেন পক্ষে মানসিক প্রস্তুতিও গ্রহণ করতেন। তাদের নেতা শেখ মুজিব স্বয়ং যেখানে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে দিলেন, আর সেক্ষেত্রে প্রথম সারির নেতৃবৃন্দ সুবোধ বালকের ন্যায় সরলভাবে স্বীকার করেছেন যে পাক বাহিনী যে ওই রকম বর্বরভাবে বাঙালিদের উপর হামলা চালাবেন তা নাকি তারা ভাবতেও পারেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করার ঘোষণা হচ্ছে, আর সেই দলের নেতারা বিস্ময় প্রকাশ করছেন শত্রুপক্ষের হামলার ধরন দেখে। সত্যি সত্যি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধটা না হয়ে গেলে ব্যাপারটা বেশ কৌতুকেরই ছিল বৈকি। কিন্তু জাতির প্রচণ্ড রক্তক্ষরণ ঘটে গেছে বলে ওই সকল নেতাদের দায়িত্বহীনতা, চেতনাহীনতা এবং অপদার্থতাই প্রমাণিত হয়েছে তাদের ওই ধরনের বিস্ময়বোধ থেকে। এ তো গেল আওয়ামী লীগের প্রথম সারির নেতৃত্ববৃন্দের মুক্তিযুদ্ধের চেতনার একটি নমুনা মাত্র। মুক্তিযুদ্ধের চেতনা আসলে বস্তুটি কি এবং কোথায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা বা ব্যাখ্যা কারো কাছেই পাওয়া যায়নি। তবে মুক্তিযুদ্ধের পরেই অনেক মহারথী মুক্তিযুদ্ধের চেতনার এক এক ব্যাখ্যা দাঁড় করানোর প্রয়াস নিচ্ছেন। বিদ্যা বুদ্ধির দৌড় তো আমাদের কম নয়, সুতরাং কোনো কিছু সংজ্ঞা বা ব্যাখ্যা দাঁড় করাতে আর কতক্ষণ লাগে? ঘটেছেও ঠিক তাই। যার যার মতন সবাই সংজ্ঞা বা ব্যাখ্যাও দিয়ে যাচ্ছেন। তবে বক্তব্য বিবৃতিতে সবারই এক কথা, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হবে। অতি বিজ্ঞতাসুলভ ভঙ্গিতে সকলেই ওই এক কথাই আওড়িয়ে যাচ্ছেন। এছাড়া তো উপায়ও নেই, কারণ এ থেকে সামান্য একটু হেরফের হয়ে গেলেই অমনি প্রমাণিত রাজাকারও একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই বলে অভিযোগ দাঁড় করাবে যে অমুক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনাটা যে কি এবং কাদের এই চেতনা, এ নিয়ে ভয়ে আর কেউ তলিয়ে দেখতে চাচ্ছে না। যাক বাবা, যেমন আছে তেমনই থাক, না বুঝে তসবির মতো জপে যাওয়াটাই শ্রেয়র মতো চিন্তা চেতনাই আমরা সকলে কম বেশি আক্রান্ত এবং সংক্রামিত। তবে স্বাধীনতা 17 বছর পরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিসমূহ আজ প্রতিনিয়ত নিঃশ্বাসে প্রশ্বাসে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার নসিহত যখন করে বেড়ান, তখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সাধ জেগেছে মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী ছিল এবং এই চেতনার অধিকারী কারা? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধারা, না মুক্তিযুদ্ধ বহির্ভূতরা? মুক্তিযুদ্ধের চেতনার সত্যি কি কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা ছিল বা আছে? সেই চেতনার ঐক্যই কি মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তি ছিল? স্বাধীনতা 17 বছর পরে এ সকল তথ্যের প্রয়োজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য না হলেও আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য তা অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে সকল ধরনের সংকীর্ণতা পরিহার করে সততার সাথে প্রকৃত সত্য উদ্ঘাটিত করার মধ্য দিয়েই কেবল সম্ভব ভবিষ্যৎ বংশধরদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও চিত্র রেখে যাওয়া। অন্যথায় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ৭১-এর মুক্তিযুদ্ধ বিভিন্ন কালি, কলম আর তুলির আঁচড়ে বিকৃত রূপ ধারণ করতে করতে একসময় ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাবে। মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসাবে আমি কেবল প্রয়াস চালাচ্ছি প্রকৃত সত্য জানতে ও বুঝতে। আমার জানা ও বোঝার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে,
কিন্তু তা হবে আমার অজ্ঞতারই কারণে, অসততার কারণে নয়। মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা আমার বর্তমান জ্ঞান ও চেতনার স্তরে পৌঁছে যেভাবে দাঁড় করাই, তাতে কিছু আসে যায় না। তবে আজ থেকে 17 বছর পূর্বে মুক্তিযুদ্ধকে আমি কোন চেতনায় অনুভব করেছিলাম সেটাই হচ্ছে প্রধান কথা। আমার ব্যক্তিগত চেতনার কথা আমি পরেই বলবো। তবে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসাবে আমি যুদ্ধের ময়দানে, কর্মক্ষেত্রে এবং আমার বিভিন্ন সংযোগের মাধ্যমে বাস্তবে আমি যা দেখেছি, অনুভব করেছি, তা আমি আবেগ বর্জিতভাবেই এখানে তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধের কোনো নির্দিষ্ট চেতনা ছিল না বলে যাদের ধারণা, আমার মনে হয় তারা হয়তো বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, না হয় তারা মুক্তিযুদ্ধে কোনোরূপ অংশগ্রহণ করা থেকেই বিরত ছিল, অথবা তারা মুক্তিযুদ্ধের ওই অংশ যারা বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে কিংবা সুবিধা অর্জনের লোভে মুক্তিযুদ্ধে নামকা ওয়াস্তে অংশগ্রহণ করেছে, অথবা তারা মুক্তিযুদ্ধের মধ্যে সচেতনভাবেই অনুপ্রবেশ করেছিল শত্রুপক্ষকে খবরাখবর দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য। মুক্তিযুদ্ধের চেতনার নির্দিষ্ট রূপ যে ছিল না তা নয়, তবে সে চেতনা সীমাবদ্ধ ছিল একটা বিশেষ মহলের মধ্যে, এবং তারা হচ্ছে তৎকালীন ছাত্র সমাজের সর্বাধিক সচেতন মহলেরও একটা ক্ষুদ্র অংশ বিশেষ। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সেই অংশটি যার নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ প্রমুখ। এই অংশটির চিন্তা চেতনার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানি চক্র থেকে মুক্ত করে এই অঞ্চলকে বাঙালির জন্য একটি স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন ছিল। এর বাইরে যারা এই অঞ্চলকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত করে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার সংগ্রামে লিপ্ত ছিলেন, তারা হচ্ছেন কমিউনিস্ট পার্টির মনি সিং, ন্যাপ মোজাফফর, ন্যাপ ভাসানীর একটা অংশ, মরহুম সিরাজ শিকদারের সর্বহারা পার্টি এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কমান্ডার মোয়াজ্জেম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এর বাইরে যে ছাত্র সমাজ বা রাজনৈতিক সংগঠন ছিল, তারা তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল গতানুগতিক দেশপ্রেমিকদের দায়িত্বস্বরূপ, মুক্তিযুদ্ধের উপরিউক্ত নির্দিষ্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে নয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, ইপিআর, আনসার, অন্যান্য চাকরিজীবী, ব্যবসায়ী ইত্যাদি মহলের ক্ষেত্রেও এ কথাই প্রযোজ্য। এদের মধ্যে আবার অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছে নিতান্তই বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে। কেউ কেউ করেছে সুবিধা অর্জনের লোভ লালসায়, কেউ কেউ করেছে পদ যশ অর্জনের সুযোগ হিসাবে, কেউ করেছে তারুণ্যের অন্ধ আবেগ এবং উচ্ছ্বাসে, এবং কতিপয় লোক অংশগ্রহণ করেছে অ্যাডভেঞ্চারিজম এর বশে। এ সকল ক্ষেত্রে দেশপ্রেম, নিষ্ঠা এবং সততারও তীব্র তারতম্য ছিল, কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও যারা যুদ্ধকালীন অবস্থায় এবং যুদ্ধোত্তরকালে চুরি ডাকাতি ধর্ষণ করেছে, অপর বাঙালির সম্পদ লোপাট করেছে, বিভিন্ন রূপে প্রতারণা করেছে, ব্যক্তি শত্রুতার প্রতিশোধ নিয়েছে, তাদের কাছে মুক্তিযুদ্ধের সেই নির্দিষ্ট চেতনা যে সম্পূর্ণভাবেই অজানা ছিল তাতে সন্দেহের কোনো অবকাশই নেই। তবে তাদের মধ্যে মুজিবপ্রীতি ছিল, মুক্তিযুদ্ধের চেতনা কিংবা আদর্শবোধ ছিল না। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এ ধরনের লোকদের সংখ্যাই ছিল অধিক, যাদের কাছে কেবল শেখ মুজিবই ছিল চেতনা ও আদর্শের বিকল্প। তারা মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনার অভাবে মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পরে অন্ধ আবেগের বশে বিভিন্ন বাড়াবাড়ি করেছে এবং আজ পর্যন্ত করেই চলেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধের সেই নির্দিষ্ট চেতনার ধারাবাহিক বিকাশ ঘটানো সম্ভব হয়নি বলেই অধিকাংশ মুক্তিযোদ্ধাই জানত না তারা কোন লক্ষ্য অর্জনের স্বার্থে ওই রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ ছিল। মুক্তিযোদ্ধারা কেবল একটা কথাই জানত, পাকিস্তানি হানাদার বাহিনী সহ সকল অবাঙালিকেই পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়ে দেশকে মুক্ত করতে হবে, পুনরায় বাপদাদার ভিটায় স্বাধীনভাবে ফিরে যেতে হবে। এর অধিক তারা আর কিছুই জানত না বা বুঝত না। তারা এ কথাটি জানত না বা বুঝত না যে কেবল অস্থায়ী শোষক গোষ্ঠী বিতাড়িত হলেই দেশ ও জাতি শোষণহীন বা স্বাধীন হয় না। অস্থানীয় শোষকের স্থানটি যে স্থানীয় শোষক এবং সম্পদ লোভীদের দ্বারা অতি দ্রুত পূরণ হয়ে যাবে, এই বিষয়টি সাধারণ মুক্তিযোদ্ধাদের জ্ঞান বা বোধ শক্তির বাইরে ছিল। এই সত্যটি কেবল তারা তখনই অনুভব করল যখন সদ্য স্বাধীন দেশে প্রত্যাবর্তন করে সরাসরি প্রত্যক্ষ করল শাসক আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ক্ষমতা এবং সম্পদ ভাগাভাগি এবং লুটপাটের দৃশ্য এবং মহড়া।
অপরদিকে মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনায় যারা সমৃদ্ধ ছিল, তারা যুদ্ধ চলাকালীন অবস্থায়ই উপলব্ধি করতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগের আচার আচরণ দেশে ফিরে কি হবে। সুতরাং মুক্তিযুদ্ধের ওই চেতনাধারী সামাজিক এবং রাজনৈতিক শক্তিসমূহ স্বাধীনতা উত্তরকালে আর আওয়ামী লীগের সহযোগিতা করে চলতে তো পারেইনি, বরং স্বার্থপর এবং ভোগী আওয়ামী লীগের বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর যারা মুক্তিযুদ্ধের ওই চেতনায় উদ্বুদ্ধ ছিল না বা হতেও পারেনি, তারা মুক্তিযুদ্ধের পর চরমভাবে আশাহত হয়েই বাধ্য হয়েছে যার যার পুরনো সামাজিক অবস্থানে ফিরে গিয়ে অতৃপ্ত আত্মার কেবল পরিতাপই ভোগ করে চলতে। সংখ্যায় তারাই অধিক, এবং তাদের সাথে রয়েছে সমস্ত জনগোষ্ঠী যারা পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের হয় সমর্থক ছিল, না হয় ছিল মুক্তিযুদ্ধের সুফল লাভের বুক ভরা আশায় অপেক্ষামান। এই বিশাল আশাহত জনগোষ্ঠীর কাছে স্বাধীনতার 17 বছর পরে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হওয়ার আবেদন নিবেদন জানানোর ব্যাপারটি কি সম্পূর্ণই অর্থহীন এবং এক ধরনের প্রতারণা নয়? এই বিশাল জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের 17 বছর পরে পুনরায় সেই মুক্তিযুদ্ধের চেতনা অর্জনের কোনো প্রয়োজন বোধ করছে না, কারণ মুক্তিযুদ্ধে তারা তাদের সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, মা বোন কন্যা এবং স্ত্রীদের হারিয়েছে, ঘরবাড়ি এবং সম্পদ হারিয়েছে, হারিয়েছে আরও অনেক কিছু। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা তখনও ছিল না, তাদের মধ্যে ছিল শেখ মুজিবের প্রতি ভালোবাসা, বিশ্বাস, স্বাধীনতা লাভের পর স্বাধীনতা ভোগের নিজস্ব চিন্তা চেতনা এবং অফুরন্ত আশা। তারা যখন প্রত্যক্ষ করল স্বাধীনতা কেবল শাসক আওয়ামী লীগের লোকজনের জন্যই ভোগ এনেছে, তাদের জন্য নয়, তখন তারা রাতারাতি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ যেখানেই প্রত্যাশা সেখানেই হতাশা। এই দেশের হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগের ঘোর সমর্থক ছিল, তারা দেশে প্রত্যাবর্তন করে দেখল আওয়ামী লীগই তাদের ভিটে ভূমি শত্রু সম্পত্তির নাম দিয়ে দখল করে নিচ্ছে। তখনই আওয়ামী লীগ সম্পর্কে তাদের মোহ ভঙ্গ হতে শুরু করে। বেকার ছাত্র যুবক দেখল স্বাধীনতা তাদের যোগ্য স্থান কিংবা কর্মসংস্থান করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষক দেখল স্বাধীনতা তার মান মর্যাদা রক্ষা করতে সমর্থ হচ্ছে না। বুদ্ধিজীবীরা দেখল সমাজে তাদের মূল্য নেই। সেনাবাহিনী যখন দেখল স্বাধীনতা তাদের গৌরব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে না, তখনই কেবল তারা নিজ নিজ মানসিকতা দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা প্রদান করা শুরু করলো। এই দোষ বা ব্যর্থতা তাদের নয়, এই ব্যর্থতার জন্য দায়ী সমাজের সেই সচেতন অংশই যারা যুদ্ধের সময় ব্যাপক জনগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে মুক্তিযুদ্ধের ওই চেতনা উপস্থাপন করতে অপারগ হয়েছে। তাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সমর্থন কিংবা সহযোগিতা করলেই কেবল মুক্তিযুদ্ধে হওয়া যায় না। মুক্তিযোদ্ধা প্রকৃতপক্ষে তারাই কেবল হতে পারে যারা মুক্তিযুদ্ধের চেতনায় পরিপুষ্ট। মুক্তিযুদ্ধের চেতনায় যারা পরিপুষ্ট ছিল তাদের মধ্যে হতাশা নেই, তাদের মধ্যে রয়েছে নবতর সংগ্রামের তীব্র যাতনাদাহ। মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মরহুম জনাব শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অবগত থাকলেও সেই চেতনায় তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না বলেই ক্ষমতা লাভের পরে তার মধ্যে পরিলক্ষিত হয়েছে মারাত্মক দ্বন্দ্ব এবং অস্থিরতা, যার ফলে তিনি কখনো হয়েছেন রাষ্ট্রপতি, আবার কখনো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রিত্বের। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যেও তদ্রূপ পরিলক্ষিত হয়েছে দোদুল্যমনতা এবং সীমাহীন ক্ষমতা সম্পদ লাভের মোহ। তারা সকলেই কেবল ক্ষমতার শখ মিটিয়েছে, কারণ মুক্তিযুদ্ধ তাদের কাছে ছিল কেবল ক্ষমতা লাভের হাতিয়ার মাত্র, চেতনার উৎস নয়। এর বাইরে রয়েছে জনগোষ্ঠীরই আরেকটি বিরাট অংশ যারা আদর্শগতভাবে পাকিস্তানের পক্ষে থেকে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছে। এদের কাছে সেই ৭১-এও যেমন মুক্তিযুদ্ধের চেতনার কোনো মূল্য ছিল না, আজও তেমন নেই। এরা বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে কথিত শাসক গোষ্ঠীর ব্যর্থতা অবলোকনের পরে নিজস্ব যুক্তি, আদর্শ এবং অবস্থানের দিক দিয়ে পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে বিরাজ করছে বর্তমানে। এমতো অবস্থায় সমাজের সর্বাধিক সচেতন গোষ্ঠীর কাছ থেকেও যদি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়, তাতেও দেশের বঞ্চিত জনগণের সাড়া পাওয়া যাবে কিনা সে বিষয়টি এখন আর গবেষণারও বস্তু নয়। যে মুক্তির জাগরণ মানুষকে নিরাশ করেছে, সেই মুক্তির আহ্বানে নতুন করে সাড়া না দেওয়াটাই স্বাভাবিক। মুক্তির নতুন আহ্বান কেবল নতুন চেতনা জাগরণের মাধ্যমেই সম্ভব। সমাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সীমাবদ্ধ রেখেই সেই চেতনাকে মুক্তিযুদ্ধের জনগণের চেতনা হিসাবে আরোপিত করার প্রবণতা
এক ধরনের স্বেচ্ছাচারিতারই সামিল। এ ধরনের প্রবণতা না উক্ত চেতনাকে পুনরুদ্ধার করতে সক্ষম, না সক্ষম সেই চেতনার পুনর্বিকাশ ঘটাতে। জনগণের অতি ক্ষুদ্র একটা অংশের খেয়ালি এবং রোমান্টিক চেতনা কোনোদিনই বাস্তবতাকে মুছে দিয়ে জাতীয় চেতনা হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয় না। মুক্তিযুদ্ধকালীন প্রকৃত অবস্থা: 1965 সালের পাক ভারত যুদ্ধবিরতির পর থেকে 1971 সালের 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি পাকিস্তানের মুলতান শহরে 12 নম্বর ট্যাঙ্ক রেজিমেন্টে চাকরিরত ছিলাম। 14ই ফেব্রুয়ারি 1 মাসের ছুটি নিয়ে ঢাকায় অবতরণ করি। তারপরে বরিশালের উজিরপুর থানায় দেশের বাড়িতে থাকাকালীন অবস্থায় 26শে মার্চ সকাল 8টায় আমি বরিশাল শহরে মুক্তিযুদ্ধের দায়িত্ব গ্রহণ করি। মায়ের অসুস্থতার খবর শুনে দেশে আসা সৈনিক দেশমাতৃকার দুর্দিনে মায়ের রোগশয্যা ছেড়ে ঝাঁপিয়ে পড়ি বৃহত্তর ডাকে সাড়া দিতে। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। তরুণ যুবকদের বুকে প্রচণ্ড আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনা, বয়স্কদের চোখে মুখে ভীতি, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার উদ্বেগ, শিশু কিশোরদের চোখ জুড়ে সীমাহীন কৌতূহল, নারী সমাজের বুক অজানা উৎকণ্ঠায় প্রকম্পিত। অহরহ মায়ের বুক খালি করে হাজার হাজার তরুণ যুবকরা ছুটে যাচ্ছে মুক্তিযুদ্ধে। দিকে দিকে বাংলার জননীর অশ্রুসিক্ত চোখের উদাস চাহনিই যেন তাদের ছেলে সন্তানদের পিছু পিছু দোয়া আশীর্বাদ নিয়ে ছুটছে। পরিবেশ পরিস্থিতি থমথমে, মানুষ কেবল ছুটে চলেছে এখান থেকে ওখানে, শহর থেকে গ্রামে। এর মধ্যে রয়েছে তাড়া খাওয়া সেনা, পুলিশ এবং ইপিআর বাহিনীর সশস্ত্র সদস্যরাও। এখানে সেখানে হঠাৎ গুলির শব্দ। তরুণ যুবকরা ট্রেনিং নিচ্ছে এবং তাদেরই সঙ্গে প্রতিনিয়ত যোগদান করে চলেছে তাড়া খাওয়া সেই সশস্ত্র সদস্যরা। তাদের চোখে মুখে আগুন ঠিকরে দেশ স্বাধীন করার অঙ্গীকার সোচ্চারিত হচ্ছে। বিহারি এবং অবাঙালি অধিবাসীরা প্রাণের ভয়ে এদিক ওদিক ঝোপ জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। কারো সঙ্গে শিশু সন্তান, কারো সঙ্গে যুবতী মেয়ে। প্রাণ এবং সম্ভ্রম দুটোই বাঁচিয়ে চলতে হবে, অথচ মানব হিংস্রতার মুখে এ কোনোটিরই সামান্যতম নিরাপত্তা নেই। বাঙালির ভয়ে বিহারি পালিয়ে বেড়াচ্ছে, আর বিহারি পাকিস্তানিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাঙালি, অথচ কারো সঙ্গে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তবু 71-এর 25শে মার্চের পরে শত্রুতার যেন কোনো শেষও নেই। স্বাধীনতার নামে স্বার্থবাদী মহলের ক্ষমতা দখলের উন্মত্ততা ঘর সংসার করা সাধারণ শান্তিপ্রিয় মানুষের মধ্যে আকস্মিকভাবেই জন্ম দিয়েছে ভয়াবহ হিংস্রতা এবং প্রতিশোধ গ্রহণের বর্বর নেশা। মানুষের মধ্যেকার স্বাভাবিক মানবতাভিত্তিক সম্পর্কের ছেদ ঘটেছে। সকলেই যুদ্ধং দেহি। পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিত হামলা দিচ্ছে বিভিন্ন শহরে বন্দরে। টার্গেট হচ্ছে তরুণ যুবক, ছাত্র এবং শ্রমিক সমাজ। সুন্দরী নারীরা বিশেষ টার্গেট রূপে বিবেচিত। শহরের বিভিন্ন ডাকবাংলোতে বিলাস অনাচারের জমজমাট, পাকবাহিনীর আড্ডা, পচা গলিত লাশের চারিদিকে শেয়াল, কুকুর ও শকুনের ভিড়। রাতের গভীরে নির্যাতিত নারীর বুকফাটা চিৎকার, বধ্যভূমিতে মেশিন গানের ব্রাশ ফায়ারে ঠাটা ঠাটা শব্দ, নদীতে হামলাকারীদের গানবোটের বিকট উল্লাস, আবাল বৃদ্ধ বনিতার দলে দলে শরণার্থী রূপে বর্ডারে আহাজারি। তরিতে নৌকায় নদী পারির সময় মাঝ নদীতে নৌকাডুবি, আপনজনদের হাহাকার, পঙ্গু ও অসহায়দের আর্তনাদ, বাতাসে বারুদের গন্ধ। মুক্তিযুদ্ধ চলছে, হাট বাজার জমছে না, ব্যবসা বাণিজ্যে ফাটা, মিল ফ্যাক্টরি কারখানাগুলো নীরব শূন্য শূন্য, সকল কলেজ ভার্সিটি নিস্তব্ধ, অফিস আদালতগুলো প্রাণহীন। আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই দেশের অভ্যন্তরে গা ঢাকা দিয়ে আছে। কিছু কিছু বর্ডার অতিক্রম করে ভারতের নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে। সেনাবাহিনী থেকে ছুটে আসা তরুণ অফিসারদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মুক্তিবাহিনীর ট্রেনিং শিবির। দলে দলে তরুণ ছাত্র যুবকরা যোগ দিচ্ছে ট্রেনিং শিবিরে। সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে সর্বান্তরের সাধারণ জনগণ। দেশ শত্রুমুক্ত হবে, এটাই তাদের কামনা। পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষ হিসাবে চিহ্নিত হয়েই গেছে। 17ই এপ্রিল মুজিবনগরে স্থাপিত স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে 4 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভার ঘোষণা করা হয়। শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট এবং শেখ মুজিবের অবর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়। মন্ত্রিসভার অন্যান্য সদস্য জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, জনাব খন্দকার মোস্তাক আহমেদ বৈদেশিক এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, জনাব AHM কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনাব মনসুর আহমেদকে অর্থমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়।
অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আতাউল হক ওসমান গনি স্বাধীনতা যুদ্ধের জন্য প্রধান সেনাপতি হিসাবে ঘোষণা করা হয়। 1971 সনের 17 এপ্রিল তারিখে মুজিবনগর থেকে আরও ঘোষণা করা হয় 9 জন সেক্টর কমান্ডারের নাম। সমগ্র রণক্ষেত্রকে 9টি সেক্টরে বিভক্ত করা হয় এবং 9ম সেক্টরের দায়িত্বভার অর্পিত হয় আমার উপর। প্রায় সমগ্র দক্ষিণ বাংলা নিয়েই গঠিত হয়েছিল এই 9 নম্বর সেক্টর। বৃহত্তর বরিশাল জেলা, ভোলা, পটুয়াখালী, ফরিদপুর এবং খুলনা সহকারে 9 নং সেক্টর বস্তুতপক্ষে ছিল বৃহত্তম সেক্টর। এই ঘোষণার সাথে সাথেই এলোমেলো মুক্তিযুদ্ধ একটা নির্দিষ্ট রূপ পরিগ্রহ করল। কোন সেক্টরে আওতাধীন নয় এমনও অনেক স্বাধীন গ্রুপ ছিল যারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় তৎপর ছিল। এদের মধ্যে টাঙ্গাইলের কাদের সিদ্দিকী এবং বরিশালের একটা অঞ্চলে সর্বহারা পার্টির নেতা শিকদার বিশেষভাবে উল্লেখযোগ্য। আরও কিছু বামপন্থী দল তাদের নিজস্ব উদ্যোগী যুদ্ধ পরিচালনা করেছে। তারা ভারতে আশ্রয় গ্রহণ করেনি, তবে 9টি সেক্টর ঘোষণা হওয়ার সাথে সাথেই পাক বাহিনী অধিকতর সতর্ক এবং সক্রিয় হয়ে পড়ল। হত্যাকাণ্ড বৃদ্ধি পেল, মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি পোড়ানো শুরু হলো। দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দানা বাঁধতে লাগলো। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জন্ম নিল পুরাতন মুসলিম লীগ, নিজামী ইসলাম, জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলাম ভিত্তিক রাজনৈতিক এবং সামাজিক সংগঠনসমূহ থেকে। তাদের যুক্তি হলো যে তারা বাঙালির স্বাধীনতার বিরুদ্ধে নয়, তবে তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশ স্বাধীন করার পক্ষে মোটেও নয়। কারণ হিসেবে তারা মত প্রকাশ করেছে যে পাকিস্তানি শাসক শোষকের শোষণ জুলুম থেকে মুক্ত হয়ে ভারতীয় শাসক শোষকদের অধীনস্থ হওয়াকে স্বাধীনতা হিসাবে বিবেচনা হওয়ার কোনো যুক্তি নেই। তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পাকিস্তানি আধিপত্যবাদী শক্তির তুলনায় অধিকতর বিপজ্জনক বলে গণ্য করেছেন। তাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদী ভারতীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মুসলমানদের বাসভূমি সৃষ্ট পাকিস্তানকে কেবল দ্বিখণ্ডিত করতে আগ্রহী নয়, বরং দ্বিখণ্ডিত করার পরে পূর্ব অঞ্চল অর্থাৎ বাংলাদেশকে সর্বোত্তমভাবেই গ্রাস করার হীন পরিকল্পনায় লিপ্ত। এমন যুক্তিকে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় সাধারণ দেশবাসীর মনে প্রাণে মেনে না নিলেও একেবারে অগ্রাহ্য করতে পারেনি, কারণ এ কথা অতীব সত্য যে এদেশের জনগণের মধ্যে একটা স্বাভাবিক ভারত ভীতি বিদ্যমান। তবে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তাড়া খাওয়া বাঙালি আত্মরক্ষার স্বার্থে 71-এর সেই দুর্যোগপূর্ণ দিনগুলোতে ভারতের বুকেই নির্দ্বিধায় ঠাঁই নিয়েছিল এবং ঠাঁই সেথায় পেয়েছিলও। এই ঠাঁই লাভের পেছনে উভয় পক্ষেরই স্বার্থ জড়িত ছিল। স্বার্থ ছাড়া কখনো সন্ধি হয় না। বাঙালির স্বার্থ ছিল ভারতের কাছ থেকে অস্ত্র নিয়ে দেশ মুক্ত করা, আর ভারতের স্বার্থ ছিল দেশ মুক্ত করার নামে তার চিহ্নিত এবং প্রমাণিত শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার মধ্য দিয়ে শত্রুপক্ষকে স্থায়ীভাবে দুর্বল করে রাখা এবং মুক্ত বাংলাদেশের উপর প্রাথমিকভাবে খবরদারি করে পরবর্তীতে সময় ও সুযোগ মতো ভারতের সাথে একীভূত করে নেয়া। এটাকে কেবল তাদের নিছক স্বার্থ হিসাবে চিহ্নিত করলে ভুল হবে, বরং এটা ছিল তাদের দীর্ঘদিনের স্বপ্ন। 1947 সনের দেশ বিভক্তির সময় বঙ্গভঙ্গের ইচ্ছা ভারতীয় কংগ্রেসি নেতৃবৃন্দের মধ্যে মোটেও ছিল না। তারা সমগ্র বাংলাকেই পেতে চেয়েছিলেন ভারতের সঙ্গে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন বাংলাকে একটি পূর্ণ স্বাধীন দেশ হিসাবে দেখতে, যা হবে কমনওয়েলথভুক্ত একটি স্বাধীন রাজ্য। শেরেবাংলা একে ফজলুল হক, জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবরাও ছিলেন ওই ধরনের স্বাধীন বাংলার রাজ্যের পক্ষে, কিন্তু বাদ সাধলেন কিছু কংগ্রেসি নেতৃবৃন্দ, বিশেষ করে শ্রী প্যাটেল বাবু, এবং দেশ বিভক্তির একান্ত শেষ মুহূর্তে অজানা কারণে অবশেষে পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে বিভক্ত হয়ে নতুন রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সামিল হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে আত্মপ্রকাশ করে। এরকম একটি নাটকীয় ঘটনার মধ্য দিয়েই বাঙালি জাতি ঐতিহাসিকভাবে দ্বিখণ্ডিত হয়ে পড়ে মুসলিম প্রধান পূর্ব বাংলা এবং হিন্দু প্রধান পশ্চিম বাংলা হিসাবে। বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুর মধ্যে ধর্মের তারতম্য থাকলেও অনেক ক্ষেত্রেই একে অপরের কাছাকাছি ছিল, যদিও বা উভয়ের সাংস্কৃতিক ধ্যান ধারণার উৎসস্থল ছিল ভিন্ন। 1947 সনের দেশ বিভক্তির মধ্য দিয়ে যে ঐতিহাসিক ছেদ ঘটানো হলো তার সাময়িক অবসান ঘটল 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তার বড় প্রমাণ লক্ষ লক্ষ শরণার্থীকে পশ্চিম বাংলায় অনায়াসে নিরাপদে আশ্রয় প্রদান। পশ্চিমবাংলায় অবাঙালি জনগণের প্রাণঢালা আন্তরিকতা, আতিথ্যতা এবং ভালোবাসা, স্নেহশীলতা মায়ের কোলকেই কেবল স্মরণ করিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার আনাচে কানাচে তাই গড়ে উঠতে পেরেছে শত শত ট্রেনিং শিবির, অসংখ্য শরণার্থী শিবির। রাস্তাঘাটে, হাটে বাজারে, বাগানে বাগানে, বাড়ির বারান্দা পর্যন্ত ভিড় জমেছে শরণার্থীদের। মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের সকল ধরনের অত্যাচার নীরবে এবং হাসি মুখে সয়েছে পশ্চিমবাংলার বাঙালি জনগণ। মানবতার সেই অপূর্ব নিদর্শন ছিল তুলনাহীন।
পশ্চিমবাংলার বাঙালিদের এই মমতা ভরা সাহায্য সহযোগিতার অবর্তমানে মুক্তিযোদ্ধা এবং লাখো লাখো শরণার্থীরা আদৌ ভারতে আশ্রয় গ্রহণ করে টিকে থাকতে পারত কিনা আমার সন্দেহ। বাংলাদেশের স্বাধীন সরকারের প্রথম অফিস ছিল এই পশ্চিমবাংলারই কলকাতা নগরীর ৮ নম্বর থিয়েটার রোডে এবং এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার। পশ্চিমবাংলার বর্ডারে বর্ডারে প্রতিষ্ঠা করা হয়েছিল মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির। আর্থিক, নৈতিক, সামাজিক, মানসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং জনগণ বাঙালির মুক্তিযুদ্ধকে বিশেষভাবেই করেছে অনুপ্রাণিত। স্বাধীন বাংলার সরকার ঘোষণা করার সাথে সাথেই তো আর সরকার প্রতিষ্ঠা লাভ করা যায়নি। প্রকৃতপক্ষে ১৯৭১ সনের জুন মাসের পূর্ব পর্যন্ত স্বাধীন বাংলা সরকারের কোনো নির্দিষ্ট অফিস পর্যন্ত ছিল না। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ৮ নম্বর থিয়েটার রোডে অবস্থিত ভারতীয় বিএসএফ এর অফিস খালি করে জনাব তাজউদ্দিন গঠিত মন্ত্রিসভাকে আনুষ্ঠানিকভাবে বসার সুযোগ করে দেয়া হয়। এর পূর্বে এই মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দকে আমি দেখেছি আনুমানিক ৫৬ বালিগঞ্জে অবস্থিত একটা দোতলা বাড়ির দোতলার মেসে ভাড়া থাকা বেকার যুবকদের ন্যায় গড়াগড়ি করতে এবং তাস খেলতে। এসব কথা বলতে গেলে আরও একটু পেছনে যেতে হবে। বরিশালের বিভিন্ন অঞ্চল সহ আমার সেক্টরের প্রত্যেকটি জায়গায় মুক্তিযোদ্ধাদের জন্য ট্রেনিং ক্যাম্প চালু করা, শহর প্রতিরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থাদি সহ মোটামুটি প্রস্তুতি গ্রহণের পর্ব প্রায় শেষ। কিন্তু অস্ত্রের দিক দিয়ে যে দুর্বলতা ছিল তা পর্বত প্রমাণ। কিছু কিছু পুরনো ধাঁচের 303 রাইফেল, কিছু স্টেনগান এবং গ্রেনেড ছাড়া আমার কাছে তেমন আর কিছুই ছিল না। কেবল মনোবল এবং মানসিক প্রস্তুতিই যুদ্ধের জন্য যথেষ্ট নয়, সাথে সাথে আধুনিক সমরাস্ত্রও যুদ্ধ জয়ের জন্য অত্যাবশ্যকীয়। অস্ত্র সংকট আমাকে সব সময়ই ভাবিয়ে তুলত। তাই সমগ্র ৯ নম্বর সেক্টরকে কয়েকটি সাবসেক্টরে বিভক্ত করে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু রেখে আমি ২১শে এপ্রিল কয়েকটি মোটর লঞ্চ সহকারে সুন্দরবনের পথ ধরে ভারতের উদ্দেশ্যে রওনা করি। প্রধান লক্ষ্যই ছিল ভারতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা। বরিশাল সদর থেকে নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মঞ্জুর ইতিপূর্বে পশ্চিমবঙ্গ ঘুরে বরিশাল ফেরত এসে আমাকে জানালেন যে লেফটেন্যান্ট জেনারেল আরোরা ভারতের পূর্ব অঞ্চলীয় সর্বাধিনায়ক এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সামরিক অফিসারদের কাছে অস্ত্র সাহায্য প্রদান করতে প্রস্তুত আছেন। এই তথ্য লাভের মাত্র একদিন পরেই আমি কিছু মুক্তিযোদ্ধা সহকারে ভারত অভিমুখে রওনা হয়ে প্রথমেই পৌঁছি পশ্চিম বাংলার বারাসাত জেলার হাসনাবাদ বর্ডার টাউনে। ওই অঞ্চলের বিএসএফ কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শ্রী মুখার্জির সঙ্গে হয় প্রথম আলোচনা। কমান্ডার মুখার্জি অত্যন্ত সুহৃদ বাঙালি অফিসার। তিনি সর্বান্তকরণেই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে সরাসরি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে নিয়ে গেলেন। কলকাতার ফোর্ট উইলিয়ামে তার হেডকোয়ার্টার। তিনি আমাকে প্রথম সাক্ষাতেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারলেন না। সাক্ষী প্রমাণ দাবি করলেন আমার। তখনই আমাকে সদ্য ঘোষিত স্বাধীন বাংলা সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন এবং সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেবের নাম নিতে হয়েছে। উত্তরে জেনারেল আরোরা সাহেব আমাদের নেতৃত্ববৃন্দ সম্পর্কে যা বাজে মন্তব্য করলেন তা কেবল ইয়াঙ্কিদের মুখেই সদা উচ্চারিত হয়ে থাকে। সোজা ভাষায় তার উত্তর ছিল, ওই দুইটা ব্লাডি ইঁদুরের কথা আমি জানি না, ওদের কোনো মূল্য নেই আমার কাছে। অন্য কোনো সাক্ষী থাকলে বলো। মহা মুশকিল দেখছি এই ভারতের মাটিতে আমার মতো একটা নাম না জানা তরুণ মেজরকে কোন দুঃখে কেউ চিনতে যাবে? বেটা বল এটা কি? আমার স্বাধীন বাংলায় প্রথম প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্পর্কে যে ব্যক্তি এরূপ কদর্য উক্তি করতে ছাড়েনি, তিনি আমার মতো চুনোপুঁঠিদের যে কি চোখে দেখবেন তা অনুধাবন করতেই একটা অজানা আতঙ্কে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। অমনি আমি জেনারেল আরোরার প্রতি স্পষ্ট ভাষায় একজন বিদ্রোহীর সুরে জানিয়ে দিলাম যে আমার অস্ত্রের কোনো প্রয়োজন নেই। আমি শূন্য হাতেই দেশের অভ্যন্তরে গিয়ে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করব, তবু তার কাছে আর অস্ত্রের জন্য আসব না। আমার এই বিদ্রোহী ভূমিকায় জেনারেল রীতিমতো চমকে ওঠেন এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য সিকিউরিটি এবং ইন্টেলিজেন্সের লোকদের কাছে হাওয়ালা করেন। 4 দিন বন্দী অবস্থার মধ্য দিয়ে আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমার দ্রুত মুক্তি এবং মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করার লক্ষ্যকে সামনে রেখেই আমি পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে কিছুটা তথ্য প্রদান করি। পূর্ব অঞ্চলের চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব আমার দেয়া তথ্য বিশেষ প্রয়োজনীয় মনে করেন এবং আমাকে যে কোনো ধরনের অস্ত্রপাতি যোগান দেওয়ার আশ্বাসও প্রদান করেন।
এভাবে কলকাতার সেই ব্রিটিশ রচিত দুর্গ ফোর্ট উইলিয়ামের অন্ধকূপ থেকে আমি মুক্তি পেয়ে জনাব তাজউদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাই। দেশের সাধারণ শান্তিপ্রিয় জনগণকে হিংস্র দানবের মুখে ঠেলে দিয়ে কলকাতার বালিগঞ্জের আবাসিক এলাকায় একটি দ্বিতল বাড়িতে বসে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা সহকারে নিরাপদে তাস খেলছিলেন দেখে আমি সে মুহূর্তে কেবল বিস্মিতই হইনি, মনে মনে বলেছিলাম, ধরণী দ্বিধা হও। ধরণী সেদিন দ্বিধা না হলেও আমি কিন্তু সেদিন থেকেই আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি চরমভাবে আস্থাহীন এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। এর ফলাফল ব্যক্তিগতভাবে আমার জন্য মঙ্গলজনক না হলেও আমি আমার সকল ক্ষতিকে নীরবে মাথা পেতে নিয়েই আওয়ামী লীগের এই দায়িত্বহীন, উদাসীন এবং শৌখিন মেজাজ সম্পন্ন নেতৃত্বের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম অব্যাহত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে পড়েছিলাম। দেশ ও জাতির স্বার্থে বাস্তবেও আমি তাই করেছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও তার সাক্ষী। যে জাতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দ জনগণকে যুদ্ধের লেলিহান শিখার মধ্যে নিক্ষেপ করে কোনো নিরাপদ আশ্রয়ে বসে বেকার অলস যুবকদের মতো তাস খেলায় মত্ত হতে পারে, সে জাতির দুর্ভাগ্য সহজে মোচন হবার নয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগ নেতৃত্বের আচরণে এ ধরনের ভুরি ভুরি নমুনা রয়েছে। যুদ্ধকালীন অবস্থায় তাদের আরাম আয়েশি জীবনধারা কলকাতাবাসীদেরকে করেছে হতবাক। ব্যক্তিজীবন পদ্ধতিতে সীমাহীন ভোগ লালসার কারণেই আশ্রয়দানকারী ভারত কর্তৃপক্ষ আওয়ামী লীগ নেতৃত্বদের দুর্বলতাসমূহ অতি সহজেই নির্ণীত করে নিয়েছে এবং তাদের ভোগ বিলাসে কোনোরূপ বাধা প্রদান করা থেকে বিরত থেকেছে। এই ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের ঔদার্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উত্তরোত্তর কলঙ্কময় করে তুলতে সহায়তা করেছে। অপরদিকে কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের স্বাধীন বাংলাদেশের অফিস থাকলেও ক্ষমতার সকল উৎস ছিল ভারতীয় কর্তৃপক্ষ। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব একজন সম্মানিত বন্দির জীবনযাপন করা ব্যতীত আর তেমন কিছুই করার সুযোগ ছিল না তার। সেক্টর পরিদর্শন করা তো দূরেরই কথা, তার তরফ থেকে লিখিত নির্দেশও তেমন কিছুই পৌঁছাতে পারত না সেক্টর কমান্ডারদের কাছে। ভারতীয় কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র সরবরাহ করার আগ্রহ প্রদর্শন যা করেছে, তার তুলনায় অধিকতর উৎসাহ এবং আগ্রহ প্রদর্শন করেছে তথ্য সংগ্রহ করার ব্যাপারে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র প্রদান নয়, পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলাদেশের সম্পর্কে জরুরি তথ্য সংগ্রহই ছিল যেন ভারতীয় কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য। তাদের এই ধরনের আচরণই তাদের গোপন লালসা পূরণের নীল নকশা তৈরি করার ইঙ্গিত প্রদান করেছে। আমার এই সন্দেহ সত্য বলে প্রমাণিত হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। আশা করি আমাদের দ্বিতীয় পর্ব আপনারা উপভোগ করেছেন। তৃতীয় পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।